নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? না, আজ আর ভালো থাকার কথা কাউকে বলছি না। জানি আপনারা কেউ ভালো নেই, সবারই মন আজ ভারাক্রান্ত। কারণ মাথার ওপর 22শে শ্রাবণ। আজ আমাদের মন কারোই ভালো নেই, কারণ রবি ঠাকুরের বিদায়ের মাস। হ্যাঁ, ঠিকই বলেছেন, 22শে শ্রাবণ, রবি ঠাকুরের প্রয়াণ দিবস। সেই উপলক্ষেই আজ আমি রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম জানিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। তার জীবনের শেষ প্রান্তের একটি বিশেষ দিনের ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। 25শে জুলাই শান্তিনিকেতনের নয়ন ছেড়ে শেষবার রবি গেলেন চলে। যেদিন ভেসে গেছে চোখের জলে তারই ছায়া পড়েছে শ্রাবণ ও গগন তলে। সে দিনটাও ছিল শ্রাবণেরই, 9ই শ্রাবণ 1348, ইংরেজি 25শে জুলাই 1941 সাল। ভোরবেলাতেই কবি পোশাক পরে তৈরি, বসে আছেন উদয়নের পূব দিকের জানালার কাছে। শান্তিনিকেতনের শেষ ভোরকে যেন শেষ বেলায় ইন্দ্রিয় দিয়ে শুষে নিচ্ছেন। শান্তিনিকেতনের সঙ্গে 70 বৎসরের স্মৃতি জড়িত। কবি কি বুঝতে পেরেছিলেন এই তার শেষ যাত্রা? সকাল থেকে শান্তিনিকেতনের আশ্রমিকদের মনে অতল বিরহ। অসুস্থ গুরুদেব যাচ্ছেন কলকাতায় চিকিৎসার জন্য। সকাল থেকেই তারা ভিড় জমাচ্ছিলেন শান্তিনিকেতনের উদয়ন ভবনের সামনে। কণ্ঠে গান, এদিন আজি কোন ঘরে গো, খুলে দিলে দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। গাইতে গাইতে তারা উদয়নের ফটক পেরিয়ে কবির জানালার নিচে এসে দাঁড়ালো। কবি জানালার পাশে বসে ছেলে মেয়েদের ভালোবাসা গ্রহণ করলেন। এরা একদিনও অসুস্থ কবির কাছে আসতে পারেনি। তাদের নিরুচ্চার প্রার্থনায় কবি অশ্রুভেজা হয়ে উঠলেন। কেন এত রক্ত মাংসের আবেগ হচ্ছে তার বুঝতে পারছেন না। শান্তিনিকেতন ছেড়ে যেতে তার মন চাইছে না। মনে হচ্ছে এই বুঝি তার শেষ যাত্রা। স্বপ্নের পৃথিবীতে আর ফেরা হবে না। কত স্মৃতি মনে ভিড় করছে, কেউ তার ভেতরটা পড়ে দেখছে না একবারও। কর্মকর্তারা তাকে সুস্থ করার নামে কেন আশ্রমের বাইরে নিয়ে যাচ্ছে তাকে? ক্রমে সময় হয়ে এলো। বুকটা ব্যথায় টনটন করছে কবির। অসুস্থ কবিকে ইজি চেয়ারে করে নামিয়ে আনা হলো নিচে। উদয়ন প্রাঙ্গণে তিনি একটু অপেক্ষা করলেন। কালো দীঘল টানা টানা চোখে কালো রোদ চশমা। আশপাশ থেকে সেই দৃশ্য দেখে শান্তিদেব ঘোষ একা একাই ফুঁপিয়ে উঠলেন। তার মনে হলো বিদায় বেলার বেদনা তাকে কাঁদাচ্ছে। সেই কান্না আড়াল করার জন্যই গুরুদেব কালো চশমা পড়েছেন। কবিকে তোলা হলো গাড়িতে। আশ্রমিকরা গিয়ে উঠলেন, আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন। রবীন্দ্রনাথের অসুস্থতা নিয়ে চিন্তিত সবাই। উদয়নের সামনে আশ্রমিকরা সব জোর হাতে দাঁড়িয়ে আছেন। রাস্তার দুপাশে মানুষ তাকে প্রণতি জানাচ্ছে। আশ্রমের ভেতর দিয়ে চলল কবির গাড়ি। অনেক দিন ঘর থেকে বেরোননি। গালের নিচে হাত দিয়ে চশমা চোখে আধো শোয়া অবস্থায় কবি সব দেখতে দেখতে চলেছেন। ছাতিমতলা আম্রকুঞ্জ পার হতে হতে কবির শুকনো গালে গড়িয়ে পড়ল অশ্রুধারা। জীবনে প্রিয়জন বিচ্ছেদের এত শোক পেয়েছেন, সহ্য করার ক্ষমতা ছিল তার অসম্ভব। কিন্তু আশ্রম পার হতে হতে রবীন্দ্রনাথ মনে মনে কাতর হয়ে পড়লেন। দূরদর্শী মানুষটি কি আর তার ভাগ্যলিপি পড়তে পারেননি? বুঝেছিলেন
আশ্রমে আর ফেরা হবে না কোনো দিন। আশ্রমের প্রতিটি গাছপালাও যেন বিচ্ছেদে কাতর। কবিকে নিয়ে শান্তিনিকেতনের মেঠো পথ ধরে গাড়ি এগিয়ে গেল বোলপুর স্টেশনে। গাড়ি আশ্রম পেরিয়ে রাস্তায় পৌঁছতে দেখা গেল দুপাশে গ্রামের মানুষ নীরব শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জোর হাত কপালে ঠেকিয়ে তারা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন। খুব ধীরে ধীরে গাড়ি চলছে, যাতে কবির শরীরে কোনো ঝাঁকুনি না লাগে। অসুস্থ রবীন্দ্রনাথের কলকাতায় যাওয়ার খবরে উদ্বিগ্ন মানুষেরা নিজেরা খেটে রাস্তার খানাখন্দগুলো ভরাট করেছেন। সাধারণ মানুষের কাছে দেবতার সম্মান পেয়েছেন তিনি। খ্যাতির বদলে এই প্রীতিকেই রবীন্দ্রনাথ বরাবর বেশি মূল্য দিয়েছেন। তার অন্তরে যে তোলপাড় চলছিল, বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। গাড়ি পৌঁছে গেল স্টেশনে। তৎকালীন ইআইআর রেলের কর্তা নিবারণ চন্দ্র ঘোষ ব্যবস্থা করে রেখেছেন বিশেষ সেলুন কারের। তাতে আছে পড়ার ঘর, বসার ঘর, দুটো শোবার ঘর, সেক্রেটারি ঘর, রান্নাঘর আর দুটো বাথরুম। স্ট্রেচারে বয়ে নিয়ে গিয়ে সেই সেলুন কারে তোলা হলো কবিকে। পাকুড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই সেলুন কার। নির্দিষ্ট সময় হাওড়ার জন্য ছাড়ল ট্রেন। শ্রাবণের শান্তিনিকেতন বোলপুর ছেড়ে কবি চলে গেলেন কলকাতার দিকে। প্রথমে কিছুক্ষণ বসবার ঘরে চেয়ারে বসে জানলা দিয়ে পিছনে চলে যাওয়া বোলপুরের দিকে তাকিয়ে রইলেন কবি। একটু পরেই শোবার ঘরে শুইয়ে দেওয়া হলো তাকে। এভাবেই কবি হাওড়ায় পৌঁছলেন। কে জানতো এই তার শেষ যাওয়া? শান্তিনিকেতনে আর কোনোদিনও ফিরবেন না তিনি। তার আসার খবর গোপন রাখা হয়েছিল। স্টেশনে ফলে ভিড় হয়নি। নিউ থিয়েটার্সের বাস কথা মতো এসে হাজির। কবিকে নিয়ে বাস এবার ঢুকে পড়ল মহানগরে। জোড়াসাঁকোর দিকে একটু একটু করে এগিয়ে চলেছেন শয্যাশায়ী রবীন্দ্রনাথ। শরীর তার অনেক দিনই ভালো নেই, আজ মনও তার ভালো নেই। ধীরে ধীরে আচ্ছন্নতার মধ্যে হারিয়ে গেলেন কবি। এগিয়ে আসছে 22শে শ্রাবণ। তারপর আর তার পায়ের চিহ্ন পড়বে না এই বাটে। সব বেচাকেনা চুকিয়ে, সব লেনা দেনা চুকিয়ে তিনি চলে যাবেন শ্যাম সমান মরণের কাছে। তাই পরিশেষে ব্রজবাসীর কলমে দুটি কথা বলতেই হয়। শ্রাবণ বাড়িধারার মতো ঝরেছে দু চোখে নয়ন বাড়ি, কিনু গোয়ালার গলির বাসিটা করুণ সুরে দিচ্ছে বাড়ি। চারপাশে আজ জমেছে ঘন নীল কালো সব মেঘেরও দল। রবি ঠাকুর তুমি তো ছিলে আধো মরাদের বাঁচার বল। তোমার সোনার তরীর দোলায় সপ্ত সুর যায় ভেসে যায়। তোমার বিহনে কাঁদছে ছেলেটা, গোড়াটারও আজ মন ভালো নাই। যেদিন বিদায় নিলে হে কবি, সেদিন ছিল 22শে শ্রাবণ। হলো অশ্রুধারায় সিক্ত বসুধা, ব্যাকুল বিষণ্ণ সবারই মন। মনে তোমায় আমরা রাখছি আর কই, তুমি ভিড় করে আছো শুধু পুস্তক বই। বাঙালির মনে পড়ে শুধু বৈশাখ এলে, নাকি বাঙালির তুমি 22শে শ্রাবণ।